তোমাদের লাস্ট দিন কোন পর্যন্ত পড়াইছিলাম কারো কি মনে আছে বলো তো? ছত্রাক পর্যন্ত পড়েছিলাম না আমরা, অণুজীব জি জগতের? স্যার। জি স্যার। আজকে আমরা তাহলে এর পরে থেকে শুরু করব। আচ্ছা, তার আগে যেহেতু এর পরে থেকে শুরু করব, আমরা একটা শর্ট রিভিউ করে যাই যাতে পরে বুঝতে সুবিধা হয় যে কি কি পড়ছিলাম। তো আমরা ফার্স্টে দেখে আসছি অণুজীব জগৎ। অণুজীব জগৎ কি, যা একদম ছোট ছোট যে জীবগুলো আছে, যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে অণুজীব বলতেছি। এদের নিয়ে যে জগৎটা তৈরি হয় সেটা অণুজীব জগৎ। আর এই যে অণুজীব জগতের তিনটা রাজ্যে ভাগ করা হয়েছে, একটা হলো কি নন সেলুলার বা অকোষীয়, একটা প্রোক্যারিওটা বা আদিকোষী, আর একটা ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। আচ্ছা, এই নন সেলুলারের মধ্যে আছে কি ভাইরাস। তারপর তোমার এই যে রাজ্য 2 অথবা প্রোক্যারিওটার মধ্যে আছে ব্যাকটেরিয়া। আর রাজ্য 3 বা ইউক্যারিওটা বা প্রকৃতকোষীর মধ্যে আছে কি শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। আচ্ছা, তো এই যে আমাদের দেহে কিছু রোগ সৃষ্টিকারী যে অণুজীব আছে তাদের মধ্যে আমরা কি কি সম্বন্ধে দেখছি? ভাইরাস, তারপর দেখছি হলো ব্যাকটেরিয়া। ভাইরাসের মধ্যে গুরুত্বপূর্ণ কি ছিল, যে ভাইরাস হলো বাইরের পরিবেশে, অর্থাৎ যখন সে একদম নর্মাল পরিবেশে থাকবে তখন সে একটা নির্জীব কণার মতো আচরণ করবে, কিন্তু যখন সে কোনো একটা জীবকোষে প্রবেশ করবে শুধুমাত্র তখনই সে জীবের মতো আচরণ করবে। আচ্ছা, তার মানে জীবকোষের বাইরে ভাইরাসের কোনো জীবের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা, বা জীবের যে লক্ষণ সেগুলো আমরা দেখতে পারি না। তাই আমরা ভাইরাসকে কি বলতেছি? প্রকৃত পরজীবী। এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল হলো ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কেমন ভাইরাস? যেগুলো ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। আচ্ছা, তো ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হলো যে আমাদের রাজ্য 2 বা ইউক্যারিও, সরি প্রোক্যারিওটা, সেটার মধ্যে পড়ছে। তো এটা কি, এদের মনে রাখার মতো হলো এদের আদি নিউক্লিয়াস যুক্ত, মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। আর এরা হলো এককোষী। তো এদের মধ্যে 4টা ধরন দেখছি আমরা: কক্কাস যেটা গোলাকার, ব্যাসিলাস যেটা দণ্ডাকার, কমা যেটা কমা আকার, স্পাইরিলাম যেটা হলো পেঁচানো। আচ্ছা, তো ব্যাকটেরিয়ার গঠনটাও আমরা দেখছি। ব্যাকটেরিয়ার গঠনে এই যে এরকম থাকে, তোমার কি থাকে? নিউক্লিয়েট থাকে। নিউক্লিয়ার মানে ওই যে যে বস্তুটা নিউক্লিয়ার, যেহেতু নিউক্লিয়ার কোনো আবরণ নাই, সো নিউক্লিয়ার বস্তুটা প্রোটোপ্লাজমে থাকবে। তারপর এর বাইরে কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীরের বাইরে একটা আলাদা আবরণ থাকে, সেটা হলো কি ক্যাপসুল। সেটা কখন তৈরি হবে? যখন সে কোনো একটা প্রতিকূল পরিবেশে থাকবে তখন কি করবে? ব্যাকটেরিয়া তার নিজের সুরক্ষার জন্য একটা কোষ প্রাচীরের উপরে আলাদা আবরণ তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি ক্যাপসুল। আর তাদের কি থাকে দেহে? যে সুতার মতো কিছু অংশ থাকে, যেটাকে আমরা বলতেছি ফ্ল্যাজেলা বা ফ্লাজেলা। এটা দিয়ে কি করে? এটা দিয়ে সে চলাচল করতে পারে বা চলাচলে সাহায্য করে এটা। আচ্ছা, তো এইগুলাই ছিল। আর ব্যাকটেরিয়ার যে উপকারিতা সেটা আমরা জানি। আচ্ছা, তোমাদের কি কারো মনে আছে যে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিকটার নাম কি? পেনিসিলিন। হ্যাঁ, এটা কোথা থেকে তৈরি হয়? পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। ভেরি গুড। আচ্ছা, তো এই যে ছত্রাকে আমরা আসছি, ছত্রাক কি? ছত্রাক হলো আমাদের রাজ্য 3 বা ইউক্যারিওটার মধ্যে পড়ছে। এটার মেইন বৈশিষ্ট্য একটা কি, ক্লোরোফিল বিহীন। মানে ক্লোরোফিল নাই, তাহলে এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তো তার 2 ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হলো পরভোজী বৈশিষ্ট্য, অর্থাৎ অন্য জীবের বা জীবের অংশবিশেষের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। আর একটা হলো মৃতজীবী বৈশিষ্ট্য, মানে মৃত জীবের যে অবশিষ্ট জৈব বস্তু থাকে যেগুলো পচে যায় সেগুলো থেকে পুষ্টি গ্রহণ করে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য কি ছিল, যে ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন নামক একটা বিশেষ উপাদান দিয়ে গঠিত, যেগুলো তাকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। আচ্ছা, আচ্ছা বলো তো, এই যে প্রথম যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, এটা কে আবিষ্কার করছে? কারোর কি মনে আছে? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং না? দেখো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং কি করছে? আমাদের পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিকটা তৈরি করেছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা কি ছিল, এই যে আমাদের যে
ছত্রাকটা খাওয়া যায় সেটাকে আমরা কি বলতেছি? অ্যাগারিকাস, যেটা অনেকে মাশরুম নামেও পরিচিত, কিন্তু এটার নামটা আসলে অ্যাগারিকাস, বৈজ্ঞানিক নামটা। আচ্ছা, আর পাউরুটি তৈরিতে আমরা কোন ছত্রাক ব্যবহার করতেছি? ইস্ট। আচ্ছা, এখন আমরা দেখবো আজকে শৈবাল। বলতো শৈবাল কোন রাজ্যের মধ্যে পড়তেছে? রাজ্য 3 না? জি স্যার। হ্যাঁ, রাজ্য 3 ছিল কি? ইউক্যারিওটা, বা কি বলা যায় এটাকে? প্রকৃত কোষী। আচ্ছা, তো প্রকৃত কোষী বলতে কি বুঝতেছি আমরা? যাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, অর্থাৎ কোষটা সুগঠিত থাকবে, যা যা অঙ্গাণু যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে। শৈবাল কি বলছে? শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদ সদৃশ জীব হচ্ছে কি শৈবাল। তাহলে শৈবালের একটা মূল বৈশিষ্ট্য কি? সেটা হলো ক্লোরোফিল যুক্ত। আচ্ছা, তাহলে শৈবাল আর ছত্রাকের মধ্যে একটা পার্থক্য আমরা কি পাইলাম? যে ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন আর শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত। তাহলে আমরা কি জানি? যেহেতু ক্লোরোফিল যুক্ত, ক্লোরোফিল থাকলে সে হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে, তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। এর জন্য এটাকে কি বলা হয়েছে? স্বভোজী। আচ্ছা, এখানে দেখো কি বলছে? উদ্ভিদ সদৃশ, কিন্তু উদ্ভিদ কিন্তু সরাসরি বলে নাই। কেন বলে নাই? কারণ সেগুলোর মানে শৈবালের মূল কাণ্ড এগুলো পুরোপুরি উদ্ভিদের মতো না। এর জন্য আমরা শৈবালকে পুরোপুরি উদ্ভিদের মতো গণ্য করব না। সবাই কি বুঝতে পারছি কেন শৈবাল উদ্ভিদ না? স্যার। আচ্ছা, এখন কি বলছে? এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। আচ্ছা, কি কি রঙের হতে পারে শৈবাল? সবুজ, লাল, বাদামি ইত্যাদি। আরো রং হতে পারে, নীল কালার হতে পারে শৈবাল। এটা জাস্ট বলছে যে সবুজ, লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। এখন সব জীবের মতো এদেরও আকার আকৃতির বৈচিত্র্য আছে। কেবল কি বলছে? যে দেখো, আকার আকৃতির দিক থেকে শৈবালের বৈচিত্র্য অবাক করার মতো। কেবল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এমন শৈবালও রয়েছে। এদেরকে কি বলতেছি আমরা? যে সব শৈবাল অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এগুলো হলো মাইক্রো অ্যালগাই। আচ্ছা, অ্যালগাই মানে কি বলতো তাহলে? শৈবাল না? আর মাইক্রো মানে ক্ষুদ্র, জি স্যার। এর জন্য এটাকে বলতেছি মাইক্রো অ্যালগাই বা ক্ষুদ্র শৈবাল। তার মানে নামেই বুঝতে পারতেছি, মাইক্রো মানে এতটা ক্ষুদ্র যে যেটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারতেছি। তাহলে আর এটার অপোজিট কি হবে? বড়। কি বলছে? অপরদিকে অনেক বৃহৎ শৈবাল রয়েছে যেগুলো সমুদ্রে জন্মায়। কোথায় জন্মায়? সমুদ্রে। এবং গড়ে কত ফুটের মতো লম্বা হয়? 100 ফুট। এটা একটু মনে রাখবো যে এরা কোথায় জন্মায়? বৃহৎ শৈবাল গুলা সমুদ্রে জন্মায় এবং গড়ে 100 ফুটের মতো লম্বা হয়। এদেরকে আমরা কি বলতেছি? কেল্প। এদেরকে আমরা কি বলতেছি? কেল্প। তাহলে শৈবালের আকার আকৃতি দিয়ে আমরা কয় রকম শৈবাল দেখতে পাইলাম বলতো? শৈবালকে একটা কি দেখলাম? একটা হলো মাইক্রো অ্যালগাই না? আর একটা কি বলতো? কেল্প। আচ্ছা, তো মাইক্রো অ্যালগার বৈশিষ্ট্যটা কি বলতো আমাকে কেউ একজন? এরা এতটাই ক্ষুদ্র যে এটা কি হবে? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা দেখতে পারবো না, তাই না? জি স্যার। দেখা যায় না। আচ্ছা, আর কেল্পের বৈশিষ্ট্য কি? একটা হলো এরা বড়, সরি দাঁড়াও একটু মুছি। হুম, আচ্ছা আচ্ছা, এরা হলো বৃহৎ আকৃতির হবে। তারপর কি হবে? সমুদ্রে জন্মাবে, সমুদ্রে জন্মায়। আর শেষে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, বলতো লম্বায় কত ফুটের মতো হবে গড়ে? 100 ফুট। ভেরি গুড। গড়ে 100 ফুটের
মতো লম্বা হবে। আচ্ছা, তাহলে আমরা শৈবালের এই দুইটা ভাগ মনে রাখতে পারবো না, একটা হলো মাইক্রোঅ্যালগাই আর একটা হলো কেল্প। আচ্ছা, এখন আবার পড়ায় যাই। এখন দেখবো হলো আমরা শৈবালের গঠন। শৈবাল কি বলছে? শৈবাল এককোষী বা বহুকোষী উভয়ই হতে পারে। অনেকগুলো কোষ মিলে এগুলো শিকলের মতো গঠন করতে পারে। আচ্ছা, প্রায় উদ্ভিদের মতো দেখতে অনেক বড় শৈবালও রয়েছে। আচ্ছা, শৈবালের কোষে কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। শৈবালের কোষে কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। তাহলে এখান থেকে কি করলাম যে শৈবাল এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। আবার এরা অনেকগুলো কোষ একসাথে হয়ে কিসের মতো গঠন তৈরি করতে পারে বলতো? শিকল। শিকলের মতো গঠন তৈরি করতে পারে। আচ্ছা, যেহেতু এরা ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত, তাহলে এদের নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত হবে। কারণ ইউক্যারিওটা রাজ্যের বৈশিষ্ট্য এটা ছিল যে এদের নিউক্লিয়াস কোষ এরা হলো সব সুগঠিত হবে। তার মানে নিউক্লিয়াসে যা যা থাকার কথা তা থাকবে। যেমন নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াসের কোষটি সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে। শৈবালে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু থাকে। আচ্ছা, শৈবালের উপকারিতা। তোমরা কি কেউ কখনো শৈবাল দেখছো? ওই যে দেখবা যে অনেক সময় পুরনো যেমন দেয়ালের দেয়ালের উপরে সবুজ সবুজ দেখবে একটু স্যাঁতসেঁতে থাকে একটা আবরণ, ওইটা কিন্তু শৈবাল আসলে। পুরোনো দেয়ালগুলাতে। হ্যাঁ, ওইটা কিন্তু শৈবাল। তো আমরা এই শৈবালের আবার উপকারিতাও আছে, অপকারিতাও আছে। দেখি, উপকারিতা হিসেবে কি বলতেছে, শৈবাল অত্যন্ত উপকারী অণুজীব। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত উপাদান কি ব্যবহার করা হয়? অ্যালজিন। তাহলে আমরা কি মনে রাখবো শৈবালের উপকারিতাতে? যে আইসক্রিম তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে। কোন শৈবাল? অ্যালজিন। শৈবালের কোন উপাদান? অ্যালজিন। আচ্ছা, সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মাছ চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এই যে পুকুরে দেখবা যে অনেক সময় মাছ চাষ করে বা খালে, তো ওদের কি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে? এখন তো অনেক ধরনের খাবার বের হয়েছে কৃত্রিম, কিন্তু আগে কি করতো, এই শৈবালকে তোমার এই মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতো। আচ্ছা, এখানে কি বলছে যে স্পিরুলিনা। স্পিরুলিনা এটা কি? এটা একটা শৈবাল যা বাণিজ্যিকভাবে চাষ করা হয়, যা প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদানে বিশেষভাবে সমৃদ্ধ। তাহলে স্পিরুলিনা কি? স্পিরুলিনা এমন একটা শৈবাল যা আপাতত বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে, যা প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদানে বিশেষভাবে সমৃদ্ধ। আচ্ছা, আচ্ছা, শৈবালের অপকারিতাটা দেখি। শৈবালের অপকারিতা তো কি বলছে যে মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে। আমরা কিন্তু এই যে যেগুলো একটু মার্ক করে দিতেছি এগুলো একটু মনে রাখবো যে চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। আচ্ছা, জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে কি হবে? জলাশয়ের যে জলজ প্রাণী ও মাছ সেগুলো হলো অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। কেন? কারণ শৈবালের যদি আধিক্য দেখা যায়, শৈবালেরও তো নিজের জীবন ধারণ করতে অক্সিজেন লাগবে। তো সেটার জন্য তারা ওই যে পানিতে যে বিদ্যমান যে অক্সিজেন সে তারা নিজেরা ব্যবহার করে ফেলে। তো তোমার তখন কি হয়, সেই পানিতে অক্সিজেনের অভাব দেখা যায়। আর তোমার জলজ প্রাণী বা মাছ তারা হলো মারা যায়। শৈবালের বিষ দ্বারা বিষাক্ত সামুদ্রিক খাবার খেয়ে প্রতি বছর অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ছে। তাহলে শৈবালের উপকারিতাতে আমরা কি জানলাম আর শৈবালের অপকারিতাতে কি জানলাম বলো? তোমাদের জন্য কোয়েশ্চেন যে আমাকে বলবো তো যে আইসক্রিম তৈরিতে শৈবালের কোনটা ব্যবহার করা হয়? কোন শৈবাল?
না। আইসক্রিম তৈরিতে আবার বলো তো, মনে করে। অ্যালজিন না? জি স্যার, অ্যালজিন। অ্যালজিন স্যার। ভেরি গুড, অ্যালজিন। এখন বলো যে তোমার প্রোটিন সহ আরো তোমার পুষ্টি উপাদান সমৃদ্ধ এমন একটা শৈবালের নাম বলো তো, যেগুলো আমাদের এগুলো যোগাচ্ছে। স্পিরুলিনা না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটা হবে স্পিরুলিনা। আচ্ছা, এখন জি স্যার। হ্যাঁ, তো এখানে এই দুইটা নাম মনে রাখার মতো। আর এই যে তোমার শৈবালের অপকারিতা, এখানে কি চা পাতার একটা রোগ আছে, সেটার নাম কি বলো তো? রেড রেড, রাস্ট। হ্যাঁ, রেড রাস্ট। এটা কে করতেছে? এটার জন্য শৈবালই কিন্তু দায়ী। এটা আমরা মনে রাখবো। আরেকটা বলো তো, যদি তোমাকে বলা যায় যে কোন অণুজীবটা পটাশিয়াম এবং আয়োডিনের একটা ভালো উৎস হিসেবে কাজ করবে? শৈবাল না? জি স্যার। জি স্যার, হ্যাঁ, সামুদ্রিক শৈবাল। ভেরি গুড, সামুদ্রিক শৈবাল উৎস। আচ্ছা, তো এগুলো আমরা একটু মনে রাখবো। এখন দেখবো হলো আমরা কি অ্যামিবা। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের সদস্য। অ্যামিবা এককোষী প্রাণী। তাহলে এখানে দুইটা ইনফো পাইলাম, একটা কি অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের সদস্য, আর একটা হলো এককোষী। আমাকে কেউ কি তোমরা বলতে পারবা যে এর আগে আমরা আরেকটা এককোষী এরকম অণুজীবের নাম পড়ছি, কোনটা? আরেকটা এককোষী অণুজীব নিয়ে আমরা পড়ছি। স্যার ব্যাকটেরিয়া। ভেরি গুড। আরেকটা এককোষী ছিল, সেটা হলো ব্যাকটেরিয়া। কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, আমি আগের ক্লাসটা কিছু কারণবশত দেখতে পারিনি। ওটার কি ইউটিউবে ভিডিও ছাড়া হয়েছে? হ্যাঁ, ইউটিউবে তো ভিডিও ছেড়ে দেওয়ার কথা। আচ্ছা স্যার, আমি আজকের দেখতে মধ্যে পারিনি দেখতে পাবো। কারণবশত। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তো অ্যামিবার নিয়ে কি বলছে? এদের দেহ ক্ষুদ্রাকার। তার মানে অ্যামিবার দুইটা, একটা হলো প্রোটিস্টা রাজ্যের সদস্য এককোষী, আর এরা হলো ক্ষুদ্রাকার। আচ্ছা, ক্ষুদ্রাকার এটা আসলে সবারই কমন বৈশিষ্ট্য, কারণ যেহেতু এটা অণুজীব, অণুজীব তো ক্ষুদ্র হবে, এটাই স্বাভাবিক। এখন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলাকে আমরা দেখতে পারি না। অ্যামিবা, দেখো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছে, অ্যামিবা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোন অণুজীবে দেখি নাই যে তারা তাদের প্রয়োজনে দেহের আকারটা পরিবর্তন করবে। তাহলে অ্যামিবা প্রয়োজনে তাদের দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে কি বলতেছি? ক্ষণপথ বা সিউডোপড। এই যে দেখো, এটা হলো অ্যামিবা। তো এই যে আঙুলের মতো যে অভিক্ষেপ গুলো বের হচ্ছে না, এটাকে আমরা বলতেছি কি? ক্ষণপথ বা সিউডোপড। আচ্ছা, এই যে এখানেও আছে। আচ্ছা, এর সাহায্যে কি করে? এই ক্ষণপথের সাহায্যে একটা হলো অ্যামিবা খাদ্য গ্রহণ করে, একটা হলো চলাচল করে। আচ্ছা, বলো তো এরকম আরেকটা অংশ ছিল যেটার সাহায্যে কোনো একটা অণুজীব চলাচল করত। বলতে পারবো এটা কোন অণুজীবের আর কি ছিল? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। পিডি। হ্যাঁ, ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা ছিল না? যে ব্যাকটেরিয়ার এরকম একটা সুতার মতো একটা অংশ ছিল, ওইটার সাহায্যে কি করত? চলাচল করতো, তাই না? স্যার ওগুলাকে পিলি বলে না? ইয়েস স্যার। পিলি তোমার আলাদা। পিলি হলো এই ছোট ছোট চুলের মতো অনেকগুলো অংশ, আর ফ্লাজেলা হলো তোমার একটু সুতার মতো একটু বড় হবে। পিলি অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র হয়, ফ্লাজেলা এই পিলির চেয়ে কিছুটা বড় হবে। এগুলো একাধিক থাকতে পারে। আমি এখানে তোমার এই যে ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবা। এই যে দেখছো, এই যে ছোট অংশগুলো, এগুলো হলো তোমার পিলি, আর এই অংশটা হলো ফ্লাজেলা। এখানে ফ্লাজেলা একটা দেখাইছে, বাট ফ্লাজেলা কিন্তু একাধিক থাকতে পারে।
আচ্ছা, এখন এখানে কি বলছে যে এদের দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, এদেরকে কি বলতেছি? প্লাজমা লেমা। তাহলে এই যে একটা আবরণ দেখতেছো না একদম বাহিরের, জি এই স্যার। আবরণটা কি? এই আবরণটা হবে হলো পাতলা আর স্বচ্ছ, এটাকে আমরা বলবো হলো প্লাজমা লেমা। তাহলে অ্যামিবার যে পাতলা স্বচ্ছ আবরণটা আছে সেটাকে আমরা বলতেছি প্লাজমা লেমা। অ্যামিবা কোথায় থাকতে পারে? পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। আচ্ছা, এখন আমরা দেখব কি অ্যান্টামিবা। আচ্ছা, তোমরা এখানে দেখতে পারো এই যে অ্যামিবার যে চিত্রটা, অ্যামিবা কিন্তু সবসময় এরকম থাকবে না। দেখা যায় যে এরা কিন্তু প্রয়োজনে বলছে না এই যে দেহের আকার পরিবর্তন করে থাকে। অ্যামিবা এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, বিভিন্ন আকারের হইতে পারে, কিন্তু এদের একটা মেন বৈশিষ্ট্য কি? এই যে ক্ষণপথ গুলো থাকবে, এই যে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকবে। এটার মধ্যে দেখো এই যে নিউক্লিয়াস আছে, তারপর খাদ্য গহ্বর আছে, পানি গহ্বর আছে, এই দানাগুলোকে বলতেছে স্ফটিক। আচ্ছা, ছবিটা চাইলে দেখতে পারো তোমরা। এখন আমরা দেখবো হলো অ্যান্টামিবা। অ্যান্টামিবা কি? এটাও কিছুটা অ্যামিবার মতো কিন্তু একটু ডিফারেন্ট। দেখো এটা কিছুটা একই রকম দেখে, এরা দুইজনেই কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে এদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। দেখো এটা কি বলছে, এটাও কিন্তু তাহলে এককোষী জীব না? অ্যান্টামিবা, অ্যান্টামিবা প্রোটিস্টা জি স্যার। রাজ্যের অন্তর্ভুক্ত আরেক ধরনের এককোষী জীব। খালি চোখে এগুলোকে দেখা যায় না, এগুলোর দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। তাহলে বলো তো, এই অ্যামিবা আর অ্যান্টামিবা এদের মধ্যে কমন পার্থক্য কি? একটা হলো এরা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, তাই না? এটা হচ্ছে এককোষী। এককোষী, আর একটা কি এই যে এরাও অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে থাকে বা পরিবর্তন করতে পারে। এদের দেহটা কি? এদের দেহটা হলো স্বচ্ছ জেলির মতো, কিন্তু ওইখানে অ্যামিবা কি ছিল? অ্যামিবার কথা বলছিল যে এদের আবরণ যেটা সেটা হলো পাতলা আর স্বচ্ছ, আর কিন্তু এদের দেহটাই কি? স্বচ্ছ জেলির মতো। কি বলছে? কখনো কখনো প্রতিকূল পরিবেশে এগুলো গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থাটাকে কি বলতেছে? কি? সিস্ট। ওই আবরণটাকে কিন্তু সিস্ট বলতেছে না, হ্যাঁ। এই যে যখন প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবেশ আসে তখন এরা কি করে? একটা গোলাকার শক্ত আবরণে এদের দেহটাকে ঢেকে ফেলে। এই অবস্থাটাকে আমরা কি বলতেছি? সিস্ট। আচ্ছা, তাহলে সিস্ট কি সবাই বুঝছি? আবার কিন্তু সিস্ট জি বলতে স্যার। তোমরা কিন্তু এই যে গোলাকার আবরণটা ভেবো না, এই যে একবারে গোলাকার আবরণটা সহ অ্যান্টামিবার যে অবস্থাটা সেটা সিস্ট। এটা অনেক বেশি তোমার মিক্স হয়ে যায়। আচ্ছা, অ্যান্টামিবা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। তাহলে ওরা কি করবে? অ্যান্টামিবা এদের বৃহদন্ত্রে বাস করে, কিন্তু অ্যামিবার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম বলতো? যে পানি, তারপর স্যাঁতসেঁতে মাটি, তাই না? পুকুরের তলার পচা জৈব আবর্জনার মাটিতে জন্মে। তাহলে দেখো আমরা কি দেখতে পারতেছি যে অ্যামিবার সঙ্গে অ্যান্টামিবার মূল পার্থক্য কোথায়? এদের আবাস, মানে যেখানে থাকতেছে। অ্যামিবা স্বাদু পানিতে মুক্তজীব হিসেবে অবস্থান করে, কিন্তু অ্যান্টামিবা অন্য জীবের ভেতর আন্ত্রিক পরজীবী হিসেবে বসবাস করে। এগুলো মানুষের এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। আচ্ছা, পরজীবী মানে কি আমরা জানি? আমরা আর একটা কোন একটা পরজীবীর কথা বলছিলাম বলতো? প্রকৃত পরজীবী, অণুজীব, ভাইরাস না? ভাইরাস। হ্যাঁ, ভাইরাস। ভাইরাস হলো প্রকৃত পরজীবী। ওরা হলো মানুষের কোন একটা জীবকোষে বা কোন একটা, মানুষ না, যে কোনো একটা জীবকোষে যখন থাকে, জীবকোষের ভিতর অবস্থান করলে তারা
জীবনের লক্ষণটা প্রকাশ করে। তাছাড়া এর বাইরে নির্জীব। তো এরাও অ্যান্টামিবা তোমার কোনো জীবের ভেতর থাকলেই বাস করতে পারে, এছাড়া এরা বাইরে টিকে থাকতে পারে না। এর জন্য এরা পরজীবী, মানে বাঁচতে হলে অন্যর ভিতরে অবস্থান করতে হয়, অন্য জীবের উপর। আচ্ছা, অ্যান্টামিবা কোষ বিভাজন এবং অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে অ্যান্টামিবা কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? একটা হলো কোষ বিভাজন, একটা হলো অণুজীব, অণুবীজ বা স্পোর। তাহলে স্পোরের আরেকটা নাম আমরা কি জানতেছি বলতো? অণুবীজ। জি স্যার। হ্যাঁ। যে পদ্ধতিতে একটি স্পোর বা অণুবীজ বহু খণ্ডে বিভাজিত হয় তাকে আমরা কি বলতেছি? স্পোরুলেশন। স্পোরুলেশন। হ্যাঁ, স্পোরুলেশনটা হলো যে পদ্ধতিতে একটা স্পোর বা অণুবীজ বহু খণ্ডে বিভাজিত হবে, সেটা হলো স্পোরুলেশন। আচ্ছা, অ্যান্টামিবা কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। তার মানে এই প্রোটোপ্লাজমটা আবার, অ্যান্টামিবা কোষের যে প্রোটোপ্লাজমটা থাকে সেটা আবার তোমার দেখা যায় বহু খণ্ডে বিভক্ত হয়ে যায়, তখন আবার ছোট ছোট স্পোর সৃষ্টি করে। আবার ওই স্পোর গুলো যখন বহু খণ্ডে বিভাজিত হবে তখন সেই প্রক্রিয়াটা কি বলবো? স্পোরুলেশন। একটু কি বুঝছি আমরা? জি স্যার। স্যার। এইখানে একটা ইনফরমেশন দিছে, দেখো যে অ্যান্টামিবা তো আমাদের অঞ্চল পাওয়া যায়, এটা আমরা এখানে দেখছি আবাসে। অ্যামিবার মতো এদেরও ক্ষণপথ ও খাদ্য গহ্বর থাকে। তাহলে অ্যামিবার মতো এদের কি থাকবে? ক্ষণপথ ও খাদ্য গহ্বর থাকবে। সেগুলোর ভেতরে মানুষের অন্ত্র থেকে ভক্ষণ করা রক্তকণিকাও পাওয়া যায়। মানে এই অ্যান্টামিবা কি করে, মানুষের অন্ত্রে থাকে না, তো এর জন্য দেখা যায় মানুষের অন্ত্র থাকলে মানুষের যে রক্তকণিকা আছে সেগুলা ওরা তো ভক্ষণ করে ফেলে, ওদের বাঁচার জন্য তো সেটা ভক্ষণ করে বা খেয়ে ফেলে, নিজেদের মধ্যে নিয়ে নেয়। দেখা যায় যে তাদের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে। এই যে দেখো, এই যে লাল লাল যেগুলো দেখতেছো এটা হলো যে রক্তকণিকা গুলা যেগুলো তারা ভক্ষণ করছে। এখন আমরা দেখবো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। তাহলে বলো তো এখানে কি বলছে, ক্ষতিকারক দিক নাকি উপকারিতা, কোনটা বোঝাইছে? স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা অবশ্যই ক্ষতিকারক, কারণ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতেছে। আচ্ছা, মানুষ ও অন্যান্য জীবের অনেক অসুখ বিসুখের কারণ কি? এই অণুজীব। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক আমাদের শরীরে প্রবেশ করে আমাদেরকে অসুস্থ করে। ব্যাকটেরিয়া, জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। এই যে যেমন অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। এটা তো আমরা সবাই জানি যে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এগুলো মুখগহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হয়। স্পোর কি বলতো? একটু আগে পড়ছি। অণুবীজ। অণুবীজ। তোমার অ্যান্টামিবা কোষের বা যে যে কোনো একটা কোষের যখন প্রোটোপ্লাজমটা বিভক্ত হয়ে ছোট ছোট ক্ষুদ্র আরো যে বহু খণ্ড সৃষ্টি করবে সেগুলোই মূলত অণুবীজ। আচ্ছা, বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সঙ্গে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর সময় ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? যে এই যে অপরিষ্কার হাত, এখান থেকে কি হয়? এখান থেকে ব্যাকটেরিয়ার সুবিধাজনকভাবে বহন হইতে পারে, আবার সেই হাত থেকে আবার আমাদের মুখগহ্বরে যেতে পারে। এটা তো স্বাভাবিক, কারণ ওই হাত দিয়ে তো আমরা খাবার খাচ্ছি। আচ্ছা, তো এখানে বেশ কিছু কারণ বলছে। তারপর কি বলছে যে আমাদের দেশে প্রতি বছরই মানুষ আক্রান্ত হয়, প্রচুর মানুষ আক্রান্ত হয় কিসে? কলেরা ও টাইফয়েড রোগে। এগুলো কি রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ।
তাহলে কলেরা আর টাইফয়েড যদি তোমাকে নিচে বলে যে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, তাহলে অপশনে কোনটা কোনটা থাকলে আমরা দাগাবো? এটা হলো কলেরা অথবা টাইফয়েড। ঠিক আছে, এটা মনে রাখবো। এটা জি একটু স্যার। ব্যাকটেরিয়ার বাইরে সবচেয়ে বেশি ক্ষতিকর রূপে আবির্ভাব কোনটার হয়? ভাইরাস। ভাইরাস। প্রথমে হলো ব্যাকটেরিয়া, তারপর সবচেয়ে বেশি ক্ষতিকর কে? ভাইরাস। যেমন এই যে অনেক পরিচিত একটা রোগ, সেটা কি? এইডস। আমরা সবাই শুনছি না এইডস এর কথা? জি স্যার। এইডস এমন একটা ভয়ঙ্কর রোগ যেটা ছড়ায় কিসের মাধ্যমে? জি এইচআইভি স্যার। ভাইরাস। এইডস রোগটা ছড়ায় হলো এইচআইভি ভাইরাসের মাধ্যমে। আবার এই যে 2020 সালে যে সারা বিশ্বে যে কোভিড-19 হলো, এটার জন্য যে ভাইরাসটা ছিল সেটা কি ছিল? সার্স কোভি 2। এটা আমরা দেখে আসছি না আগে ক্লাসে, সার্স কোভি 2। তারপর মামস, হাম, বসন্ত, এগুলো কি ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত এসব রোগ হাঁচি, কফ, থুতু, কাশির মাধ্যমে, সর্দি কাশির মাধ্যমে বাতাসে প্রবাহিত হয়ে আমাদের কাছে পৌঁছায় বা ছড়ায়, বাতাসে প্রবাহিত হয়ে ছড়ায় এবং কোথায় প্রবেশ করে? আমাদের শ্বাসনালীতে। তাহলে ভাইরাস মূলত আমাদের কোথায় অ্যাটাক করতেছে? শ্বাসনালীতে। আচ্ছা, এখন দেখি কি বলছে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনেই রোগ সেরে যায়। তোমাদের কি কারোর ভাইরাস জ্বর হয়েছে? সবারই তো কম বেশি হওয়ার কথা, জ্বর তো সবারই হয়। এই যে বিভিন্ন সিজন যখন চেঞ্জ হয় তখন দেখা যায় যে ভাইরাস জ্বর হয় বা সর্দি কাশি হয়। তো দেখা যায় যে ওইটা 2-4 দিন পরে বা 1 সপ্তাহ, হায়াস্ট 1 সপ্তাহের মধ্যে এমনি ঠিক হয়ে যায়। তো এইটাই বলছে যে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনের এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। যেমন এইডস রোগ, এটা একবার হলে কিন্তু আর কখনো নিরাময় নাই, মানে মৃত্যু পর্যন্ত এই রোগটা একদম থাকবেই। এটা সবাই জানি না? জি স্যার। এই এইডস রোগটার যে ভাইরাস, এইচআইভি ভাইরাস, এটা কিভাবে ছড়ায়? অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, এক সুরে বহু লোকের ইনজেকশন গ্রহণ, অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক থেকে এ রোগ ছড়ায়। তারপর কি বলছে? ডেঙ্গু জ্বর, কোভিড-19 ইত্যাদি রোগও মানুষের মৃত্যুর কারণ। এই যে তোমাদের এখন কিন্তু রিসেন্টলি কিন্তু ডেঙ্গুর সিজন চলতেছে, দেখবা নিউজে যে প্রত্যেক দিনই কম বেশি মারা যাচ্ছে ডেঙ্গু জ্বরে, তাই না? জি স্যার। এটাও কিন্তু একটা ভাইরাস জনিত রোগ। হুম, আচ্ছা, একটা সময় ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা জনিত রোগ খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। কিসের অভাবে হতো তাহলে? নিরাপদ পানির অভাবে। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এসব রোগ ব্যাধির অনেকগুলোকে প্রতিরোধ করতে পারি, যা আমরা এই যে প্রতিরোধের উপায়গুলো এখন নিচে দেখবো। আচ্ছা, এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কি কি আমরা এখানে লিস্ট করব হলো ব্যাকটেরিয়া জনিত রোগ আর ভাইরাস জনিত রোগ। আচ্ছা, বলতো ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা কি কি দেখলাম? এই যে এখান থেকে কলেরা, টাইফয়েড, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা জাস্ট এখানে দুইটাই দেখছি, একটা হলো কলেরা, একটা হলো টাইফয়েড। তাহলে আমাদের জন্য এটা মনে রাখা সহজ। এখন আমরা যদি বলি ভাইরাস জনিত রোগ, অনেকগুলো দেখছি।
বলো তো কেউ যে এইডস কোনো একটা। এইচআইভি রোগ, হামস, করোনা ভাইরাস বা কোভিড-19। হ্যাঁ, ফার্স্টেরটা হলো এইডস। এইটা কোন ভাইরাস থেকে ছড়ায়? এইচআইভি ভাইরাস। আচ্ছা, তারপর কি? করোনা ভাইরাস বা কোভিড-19। ভেরি গুড। কোভিড-19 এটা ছড়ায় কোথা থেকে বলো তো? সার্স SARS কোভ CoV-2 সার্স কোভি 2। তারপর আছে কি? হাম। তারপর কি আছে? বসন্ত। তারপর বলো তো আর কি কি আছে? স্পাইস, মামস। হ্যাঁ, মামস। এই তো, এগুলাই তো। তারপরে এই যে ডেঙ্গু জ্বর, এগুলা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। যে কোনো এক, দেখা যেতে পারে যে নিচে বলছে যে এমসিকিউ তে দিছে যে নিচের কোনটা ভাইরাস জনিত রোগ অথবা নিচের কোনটা তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ। তো এইটুকু আমরা মনে রাখবো যে ভাইরাস জনিত রোগ এগুলা, আর উপরে যেটা আছে সেটা হলো তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে আসি, দেখি কি বলছে। মানব দেহে এই যে অণুজীব সৃষ্ট যে স্বাস্থ্য ঝুঁকি এগুলো সৃষ্টি হয় অণুজীবের কারণে, এগুলোর প্রতিরোধ আর প্রতিকার। তো প্রতিরোধ প্রতিকার বলতে কি, যেসব কারণে মেইনলি এগুলা সৃষ্টি হয় সেই সব কারণটাকে আমরা জাস্ট বাদ দিয়ে দিতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। অর্থাৎ যারা দেখবে যে একটু দুর্বল রোগা, তারা কি হয়, খুব সহজেই অসুস্থ হয়ে যায় বা অপুষ্টিতে ভুগতেছে। এর জন্য আমাদের সকলের কি উচিত? সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি। এখন কেউ যদি এই যে এইসব রোগে আক্রান্ত হয়, তখন আমরা কি করব? আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু আমরা ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলবো। খাবার যে পানি সেটা নিরাপদ হইতে হবে। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করব। তাহলে কলেরা, টাইফয়েড এগুলো তো হয় মেনলি দূষিত পানির থেকেই। পানি যদি দূষিত হয় তখন কিন্তু এই যে কলেরা, টাইফয়েড ওই ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, তখন এই রোগগুলো সৃষ্টি হয়। এর জন্য আমরা এগুলো থেকে বাঁচতে সবসময় নিরাপদ পানি ব্যবহার করব। এবং পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। বলতো, খাওয়ার সময় তো আমাদের নিরাপদ পানি দরকার, কিন্তু গোসল আর কাপড় কাচার জন্য কেন নিরাপদ পানি দরকার, বা বাসন ধোয়ার জন্য? কারণ স্যার বাসন, গোসলের সময় নিরাপদ পানি দিয়ে গোসল করলে, অনিরাপদ পানি দিয়ে গোসল করলে স্যার জীবাণুগুলা শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। হ্যাঁ, শরীরে লেগে থাকতে পারে বা কাপড়েও লেগে থাকতে পারতে, সেই কাপড় তো আমরা আবার পরিধান করতেছি। তো দেখা যাবে সেখান থেকে কিন্তু আবার ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতেছে। আবার বাসন হয়ে যদি অপরিষ্কার পানিতে ধোয়া হয়, তখন বাসনের মধ্যে জীবাণুগুলো লেগে থাকবে, খাবারের সময় সেটা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে। এই জন্য পান করা, গোসল, কাপড় কাচা, বাসন ধোয়া এগুলোর জন্য আমরা নিরাপদ পানি ব্যবহার করব। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। আর্সেনিক, জানি না, আর্সেনিক একটা ক্ষতিকারক তোমার পদার্থ, যেটা পানিতে থাকলে কি করে, মানুষের কিন্তু ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। তো এর জন্য আর্সেনিক মুক্ত যেসব টিউবওয়েল আছে সেগুলোর পানি নিরাপদ, আমরা সেসব পানি ব্যবহার করব। পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের আগে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অর্থাৎ পানি পরিষ্কার হলেও আরো এক্সট্রা সচেতনতার জন্য আমরা সেগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিব। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে সেগুলোর চিকিৎসা করাতে হবে। অণুজীব দ্বারা সৃষ্ট রোগ ব্যাধিকে প্রতিরোধ করতে হলে আমাদের এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উৎসাহিত করতে হবে। আচ্ছা, কিভাবে এইসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে, কি করলে এগুলোকে প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজের ভালো মতো জানতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, যদি আমরা এগুলো নিয়ে আইডিয়া থাকে, তাহলে এইসব যেসব কারণে তোমার এগুলো ছড়ায় সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবো। আর যদি কোনো কারণে হয়েও যায়,
হয়ে গেলে কি করবে, যে কি করলে এগুলা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো বা প্রতিকার করতে পারবো সেটা জানলে সহজেই সুস্থ হয়ে যেতে পারবো। আচ্ছা, বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি অর্থাৎ ভিড় বেশি, সেখানেই এসব বিষয়ে আলোচনা করব যাতে মানুষের মাঝে কি হয়, সচেতনতা সৃষ্টি হয়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। তাহলে এখানে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ কোনটা বলতো? প্রতিরোধ ব্যবস্থা সবাইকে সচেতন করা, মানুষদেরকে। রোগাক্রান্ত হলে, জনসচেতনতা সৃষ্টি করা। হ্যাঁ, ভেরি গুড, ওই জনসচেতনতা সৃষ্টি করা। আচ্ছা, রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। গ্রামে থাকা কমিউনিটি ক্লিনিক বা উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অনেক চিকিৎসা সেবা ফ্রি পাওয়া যায়। এইসব ফ্রি সেবা আমরা কি করব? গ্রহণ করব। চেষ্টা করতে হবে অনুমোদিত হাসপাতাল এবং সঠিক জ্ঞান সম্পন্ন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার। অর্থাৎ কোনো একজন থাকে না ভুয়া ডক্টর বা হাতুড়ে ডক্টর, ওদের কাছে গেলে দেখা যায় যে চিকিৎসার বদলে অনেক সময় আমাদের আরো ক্ষতি করে দেয়। তো এর জন্য আমাদেরকে অবশ্যই যেসব হাসপাতাল অনুমোদন প্রাপ্ত এবং যেসব ডক্টর তোমার প্রপারলি সার্টিফাইড, তাদের কাছে যে চিকিৎসা নিতে হবে। গ্রামে বা পাহাড়া মহল্লার যে হাতুড়ি ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সচেতন থাকা সকলের দায়িত্ব। আচ্ছা, আচ্ছা, তোমরা কি কেউ কি বলতে পারবা এই যে আর্সেনিক মুক্ত টিউবওয়েল, এটা না একটা বোঝার উপায় আছে? তোমরা জি স্যার। হয়তো পড়ে আসছো, বলো তো কি? স্যার হচ্ছে লাল টিউবওয়েলে হচ্ছে আর্সেনিক যুক্ত থাকে, আর সবুজ টিউবওয়েলে হচ্ছে আর্সেনিক মুক্ত থাকে। হ্যাঁ, তোমার ইউজুয়ালি এই আর্সেনিক যুক্ত যে পানির টিউবওয়েল, সেগুলো তোমার লাল দিয়ে তোমার চিহ্নিত করা থাকে। আর যেগুলো আর্সেনিক মুক্ত বা আর্সেনিকের পরিমাণ খুবই কম বা সহনীয় মাত্রায় আছে, সেগুলোতে তোমার সবুজ রং দিয়ে চিহ্নিত করা থাকে। স্যার, এই হ্যাঁ, যে বলো। রোগী কিভাবে বুঝতে পারে যে পানিটা হচ্ছে আর্সেনিক যুক্ত? আচ্ছা, ওই পানিটা হলো তোমার কিছু সার্ভে করে, মানে এলাকা ভিত্তিক গিয়ে সার্ভে করে, যে তখন ওরা যেসব টিউবওয়েল আছে ওই পানিটা তোমার আগে চেক করে ল্যাবে নেয়। ল্যাবে নিয়ে যদি দেখে যে না আর্সেনিক কম, তখন ওইটাকে মার্কিং করে দিয়ে আসে ওরা। এটার একটা প্রসিডিওর আছে। একদম প্রথমে যদি কেউ ধরো কোনো পরীক্ষা না করে একটা সবুজ কালার টিউবওয়েল এনে বসায়, তাহলে কিন্তু সেটা হবে না। এটা সরকারি লোক দিয়ে তোমার মার্কিং করে নিতে হয়, চিহ্নিত করে নিতে হয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি বলা হয় তোমার শরীরের ভেতরে তোমার নিজের কোষের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক অণুজীব বাস করে, তাহলে সেটা তোমরা বিশ্বাস করতে চাবে না, কিন্তু আসলে এটা সত্য যে আমাদের শরীরে যত পরিমাণ কোষ আছে, যত সংখ্যক কোষ আছে, তার চেয়েও বেশি সংখ্যক কি আছে? অণুজীব আছে। এগুলোর মধ্যে আবার বেশিরভাগই কি করে? আমাদের শরীরের জন্য উপকারী বা শরীরের জন্য প্রয়োজনীয়, শরীরের বিভিন্ন কাজে। দেখি কি বলছে। আমাদের শরীরের ভেতরে অনেক অণুজীবের বসবাস। আমাদের পাকস্থলী, ত্বকের নিচে, শরীরের নানা অঙ্গ, এগুলো হলো এই অণুজীবদের আবাসস্থল। এগুলো আমাদের নানাভাবে প্রভাবিত করে। যেমন আমাদের পরিপাকতন্ত্রে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। তারপর আবার আমাদের খাদ্য সঠিকভাবে হজম করতে এসব ব্যাকটেরিয়া কিন্তু ভূমিকা রাখতেছে। তার মানে সব অণুজীব যে ক্ষতিকর তা না। আমরা একদম প্রথমে পড়ে আসছিলাম, মনে আছে, যে বেশিরভাগ অণুজীবই কিন্তু উপকারী, আর সামান্য সংখ্যক অণুজীব আছে যেগুলো হলো ক্ষতিকারী বা রোগ সৃষ্টি করে। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে পরিপাকতন্ত্রের এইসব ব্যাকটেরিয়া থেকে বের হওয়া রাসায়নিক সংকেত আমাদের মস্তিষ্কের উপরও প্রভাব বিস্তার করে। অর্থাৎ পরিপাকতন্ত্রে যেসব ব্যাকটেরিয়া থাকে, এদের থেকে কিছু রাসায়নিক পদার্থ বের হয়, যেটা আসলে সংকেত হিসেবে আমাদের কোথায় যায়? মস্তিষ্কে যায়, যা আমাদের মস্তিষ্কের কার্যক্রমেও প্রভাব রাখে বা ভূমিকা রাখে। জন্য বলছে যে মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে। শুধু মানুষ নয়, উদ্ভিদের ভিতরেও কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে। এরকম একটি চমৎকার উদাহরণ কি? এন্ডোফাইট। আচ্ছা, এন্ডোফাইট হচ্ছে এমন সব ব্যাকটেরিয়া ও ছত্রাক
যেগুলো উদ্ভিদের কোষের ভিতর বসবাস করে কিন্তু তাদের বিশেষ কোনো ক্ষতি করে না। বেশিরভাগ সময় উদ্ভিদ কোষের ভিতরে অণুজীবের এই সহাবস্থান সেগুলোর উভয়ের জন্যই উপকারী হয়, তবে কখনো কখনো তা উদ্ভিদের জন্য প্রায় ক্ষতিকর পরিণতিও ডেকে আনতে পারে। আচ্ছা, তাহলে বলো তো, এন্ডোফাইট নিয়ে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে এন্ডোফাইট কি, একটা তোমাকে এমসিকিউ দিছে, এন্ডোফাইট দিয়ে এরকম একটা এমসিকিউ দিছে, একটা বলছে হলো ব্যাকটেরিয়া, একটা বলছে ছত্রাক, একটা বলছে শৈবাল। কোনটা হবে বলো তো? ব্যাকটেরিয়া, ছত্রাক। ভেরি গুড। তার মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, ছত্রাক। ছত্রাক, এক ও দুই। এর সাথে যদি, ব্যাকটেরিয়া ছত্রাক। হ্যাঁ ভেরি গুড, ব্যাকটেরিয়া ছত্রাক হবে। এই শৈবালটা না দিয়ে তোমাকে যদি বলতো যে উদ্ভিদে সহাবস্থান করে, তাহলে কি হতো বলো তো? উদ্ভিদের উদ্ভিদের ভিতর সহাবস্থান করে। এটাও স্যার, হতো না? তিনটাই হতো না? জি স্যার, তেনোটাই হইতো। হ্যাঁ, ঠিক আছে। সহাবস্থান বলতে কি আমরা সবাই বুঝি, কি বোঝায় সহাবস্থান বলতে? একটা, ধরো এই অণুজীবটা, এই যে এন্ডোফাইট, এটা হলো আমাদের উদ্ভিদের ভিতরে আছে, এটা কি করতেছে? সহাবস্থান মানে এই এন্ডোফাইটটা উদ্ভিদের ভিতর থাকার কারণে উদ্ভিদও এটার থেকে উপকারিত হচ্ছে, আবার এই এন্ডোফাইটটাও উদ্ভিদ থেকে উপকারিত হচ্ছে, মানে দুইজনে দুইজনকে কি করতেছে? উপকার করতেছে। এর জন্য এটাকে কি বলতেছি আমরা? সহাবস্থান। বুঝতে পারছি সহাবস্থান কি? সবাই কি জি বুঝছি? স্যার। আচ্ছা, তবে কি বলছে? যে তবে কখনো কখনো তা উদ্ভিদের জন্য প্রায় ক্ষতিকর পরিণতিও ডেকে আনতে পারে। আচ্ছা, এটা তো দেখলাম। প্রায় সকল উদ্ভিদের ভিতরেই এন্ডোফাইট থাকে, অর্থাৎ প্রায় সকল উদ্ভিদের ভিতরে কি থাকবে? এন্ডোফাইট। এসব এন্ডোফাইট বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ তৈরি করে। তোমরা নিশ্চয়ই অ্যান্টিবায়োটিকের নাম শুনে থাকবে। উদ্ভিদের ভেতর বসবাসকারী অনেক এন্ডোফাইট বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করে। তাহলে এই যে তোমাদের যে একটা কোয়েশ্চেন করলাম এন্ডোফাইট, এখানে যদি আরেকটা অপশন দিয়ে তোমাকে বলতো যে অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করে, এন্ডোফাইট। তাহলে এটাও হইতো না? জি স্যার, তাহলে চারোটাই হইতো। হ্যাঁ, তখন চারটাই হইতো। ভেরি গুড। তো এগুলো আমরা স্যার একটু মনে রাখবো। স্যার হ্যাঁ বলো। স্যার যদি চারটাই সঠিক থাকে, চারটার মধ্যে যে কোনো একটাই টিক দিলেই কি হবে? তোমাদের এই কোয়েশ্চেন গুলা কিরকম দেওয়া থাকবে? এই যে এখানে ধরো এরকম দেওয়া থাকবে, তারপর বলবে যে ক তে বলবে 1 ও 2, তারপর খ তে বলবে 2 ও 3। বুঝতে পারছো? এরকম করে অপশন দেওয়া থাকবে, এটাতে দেওয়া থাকবে 1 ও 3, ঘ তে দেওয়া থাকবে হলো 1 2 3। বুঝতে পারছো? তখন আমরা কোনটা দেখাবো? ধরো এই যে তিনটা অপশন দেওয়া আছে, এই যে এটা নাই, তাহলে এক সবগুলো দিব না, 1 2 ও 3। আচ্ছা, সবাই আমরা একটু মিউট করি, নয়েজ আসতেছে, একটু সবাই মিউট করি আমরা। হ্যাঁ, ঠিক আছে। কারো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে কোয়েশ্চেন করবো, বা অ্যান্সার করতে চাইলে যখন বলবো যে অ্যান্সার করতে, তখন তোমরা অ্যান্সার করবে কিছু জিজ্ঞেস করলে। আচ্ছা, তো এইটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, দেখি কি বলছে। এসব বিষয়ে এখনো অনেক কিছু আমাদের অজানা। বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করতেছে। আমরা জেনে খুশি হব কি, যে বাংলাদেশেও এরকম গবেষণা এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের বিভাগের অধ্যাপক নাম কি বলতো? হাসিনা খান। নামটা অনেক সুন্দর না? আচ্ছা, হুম, বিভাগের অধ্যাপক কি? হাসিনা খানের নেতৃত্বে একটি গবেষণায় হোমিকরসিন, এটা কি নাম বলতো? হোমিকরসিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে,
পাটের ভেতর বসবাস করা ব্যাকটেরিয়া থেকে। আচ্ছা, তাহলে আমাকে বলো তো হোমিকরসিনটা কি? এখন তোমরা আনমিউট করে বলতে পারো যে হোমিকরসিনটা কি। পাঠের ভেতর বসবাস করে একটি ব্যাকটেরিয়া, নাম না স্যার এটা? না, আমি বলি, এটা জি হলো স্যার। একটা অ্যান্টিবায়োটিক, যেটা তৈরি হয় কোথা থেকে? পাটের ভেতরে বসবাসরত কোথা থেকে? ব্যাকটেরিয়া থেকে। বুঝতে পারছি, এটা কিন্তু ব্যাকটেরিয়া না, এটা হলো অ্যান্টিবায়োটিকটার নাম, ঠিক আছে? তাহলে হোমিকরসিনটা কি আবার বলো তো? হোমিকরসিনটা হলো এমন একটা অ্যান্টিবায়োটিক যা পাটের ভেতরে বসবাসরত ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। কে তৈরি করছে এটা? কে আবিষ্কার করছে? বলতে পারবা নামটা? হাসিনা খান। হ্যাঁ, অধ্যাপক হাসিনা খান। এটা মনে থাকবে? আচ্ছা, তো এইখানে একটা কোয়েশ্চেন বলছে কি? স্যার এটা আমি বলি। স্যার এটা আমি বলি। স্যার কোনটা? এটা আমি বলি। কোনটা কোনটা? এই যে শীতকালের চেয়ে গরমকালে এই কোয়েশ্চেনটা হ্যাঁ স্যার। সবাই বলতে চাচ্ছ? স্যার এটা আমি বলি। আচ্ছা, সবাই বলতে চাইলে তাহলে কারোরই বলার দরকার নাই, কারণ তখন সবাই কষ্ট পাবে। আচ্ছা, আমি বললি অ্যান্সারটা, তোমরা খালি বলবা যে তোমাদের অ্যান্সার এটাই নাকি, ঠিক আছে? তোমরা জাস্ট মিলাবা যে আমি ঠিক আছে নাকি। হ্যাঁ, আমাকে বলবা যে আমি ঠিক বলতেছি নাকি, ঠিক আছে? সবাই বলতে গেলে একসাথে কি হবে, একটা নয়েজ সৃষ্টি হবে, এখন দেখা যাবে কারোটাই শুনতে পারতেছি না। আচ্ছা, শীতকালের চেয়ে গরমকালে দই তৈরি করা সহজ কেন? আমরা কি জানি দই তৈরি করতে কি লাগে বলতো? ব্যাকটেরিয়া লাগে না? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া লাগে। জি স্যার। ব্যাকটেরিয়া। তো শীতকালে কি হয়? শীতকালে তাপমাত্রা তো কম থাকে, তাপমাত্রা কম থাকলে তখন ব্যাকটেরিয়া উপযোগী পরিবেশ পায় না, মানে ব্যাকটেরিয়া তখন তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সাধারণত ব্যাকটেরিয়া গুলো শীতকালে বেঁচে থাকতে পারে না, এটা সাধারণত। এর জন্য তোমার ব্যাকটেরিয়া শীতকালে এই যে দই তৈরি করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু গরমকালে সহজ কেন হয় বলতো? গরমকালে তোমার তাপমাত্রা বেশি থাকে, তাপমাত্রা যখন বেশি থাকে তখন ব্যাকটেরিয়া সহজেই তার যে প্রসেস, মানে যে ফার্মেন্টেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় দই তৈরি করতে পারে। গরমকালে ব্যাকটেরিয়া তার কি হয় বলতো? গরমকালে ব্যাকটেরিয়া উপযোগী পরিবেশ পায়, এর জন্য সে এই যে ফার্মেন্টেশন প্রক্রিয়া, এটাতে সহজে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, আমি কি ঠিক বলছি? এখন তোমরা বলতে পারো। জি স্যার। জি স্যার। স্যার। এইটা এক একজন এক এক ভাষায় বলবে, তোমরা জাস্ট মেইন কনসেপ্টটা মনে রাখবা যে গরমকালে আসলে, গরমকালের চেয়ে শীতকালে তোমার ব্যাকটেরিয়া কম বেঁচে থাকে, এন্ড কম হলো তোমার এই ধরনের প্রক্রিয়াগুলো চালায়, ফার্মেন্টেশন। তো এর জন্য তোমার গরমকালে সহজ হয় আর শীতকালে তুলনামূলক কঠিন হয়। এইটাই ছিল তোমাদের চ্যাপ্টার। এরপরে তোমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, বাট ওটা অনেক ছোট, ওটা আজকে দেখাবো না। এখানে দেখো অনেক তথ্য, তোমাদের কি এখান থেকে কিছু কোয়েশ্চেন করলে কি তোমরা পারবা এখন? জি স্যার জি পারবো। স্যার। জি আচ্ছা, স্যার। চেষ্টা করো, পারতে হবে এমন না, ভুল হইলেও বলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বলতেছো কিনা এটাই মেইন। দেখা যায় অনেকে পার্টিসিপেট করে না বলাতে। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন করি তোমাদের, কয়েকটা করব, ইম্পর্টেন্ট। আচ্ছা, বলো তো প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটোজোয়া রাজ্য 1, রাজ্য স্যার 2 না রাজ্য 3? স্যার একটু আবার বলবেন। রাজ্য 2। প্রোটোজোয়া, প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এই যে প্রোটোজোয়া
প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? স্যার রাজ্য 3। হ্যাঁ, রাজ্য 2 রাজ্য 3 সঠিক রাজ্য অ্যান্সার 3 রাজ্য 3, যেটার নাম কি বলতো রাজ্য 3-এর? ইউক্যারিওটা। ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। কোষী, ভেরি গুড। এই যে আমরা হলো এটা আমি কেন কোশ্চেন করছি তোমাদের, এই যে রাজ্য 1-এর মধ্যে কোনটা, রাজ্য 2-এর মধ্যে কোন কোন অণুজীব পড়তেছে এবং রাজ্য 3-এর মধ্যে কোন কোন অণুজীব পড়তেছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি যদি এখানে তোমাদেরকে ভাগ করে দেই, রাজ্য 1-এ কে কে আছে বলতো? রাজ্য 1-এ আমরা ভাইরাস, ভাইরাস, আচ্ছা, ভাইরাস যদি রাজ্য 2-এর কথা বলি তাহলে কে আছে বলতো? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ভেরি গুড। রাজ্য 3-এর কথা বললে থাকবে কি? শৈবাল, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, প্রোটোজোয়া। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো যে শৈবাল, ছত্রাক আর প্রোটোজোয়া। আচ্ছা, এরপর তোমাদের জন্য এরপরের কোয়েশ্চেন হলো উম আচ্ছা, বলতো প্রকৃত পরজীবী কারা? ভাইরাস, ভাইরাস, ভাইরাস ভেরি গুড, প্রকৃত পরজীবী হলো ভাইরাস। আচ্ছা, আর ভাইরাসকে প্রকৃতি পরজীবী কেন বলা হয় এটা যদি আসে তাহলে তোমরা কি লিখতে পারবা না যে কারণ ভাইরাস তোমার জীবকোষের বাইরে জীবনের কোনো লক্ষণ নির্জীব প্রকাশ কণা করে হিসেবে থাকে। নির্জীব কণা হিসেবে থাকে। হ্যাঁ, এটা একটু লিখে দিবা যে ভাইরাস হলো জীবকোষের বাইরে নির্জীব কণা হিসেবে থাকে, এদের কোনো জীবনের লক্ষণ পাওয়া যায় না। যখনই এরা জীবকোষের মধ্যে আসে, জীবকোষের ভিতর অবস্থান করে, তখন এরা জীবনের লক্ষণ প্রকাশ করে বা জীবিত বৈশিষ্ট্য প্রদর্শন করে, এর জন্য এরা হলো প্রকৃত পরজীবী। আচ্ছা, তারপর এইখান থেকে আচ্ছা আহ, আচ্ছা, বলো তো আমাকে যে ইজি কোয়েশ্চেন বারবার করতেছি, কোভিড-19 এর জন্য দায়ী ভাইরাসের নাম কি? সার্স-কোভি-2, SARS-CoV-2 হ্যাঁ, সার্স-কোভ-2 বা কোভি-2 একটা বললেই হবে। ইংলিশে লিখলে যে সার্স-কোভ-2 আর বাংলায় লিখলে ওই সার্স-কোভি-2 ওদের উচ্চারণ। আচ্ছা, তারপর বলো তো যে তোমাদের ব্যাকটেরিওফাজ ভাইরাস কোনটা? যে ভাইরাসটা হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে ভক্ষণ ভক্ষণ করে করে তাকে এবং ব্যাকটেরিওফাজ ধ্বংস বলে। করে। হ্যাঁ, ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে তাকে ব্যাকটেরিওফাজ ভাইরাস বলে। আচ্ছা, বলো তো তোমাকে একটা কোয়েশ্চেন করা হলো যে নিচের কোনটি অকোষীয়? কি বলবা? বলতেছে ব্যাকটেরিয়া, তারপর বলতেছে ছত্রাক, তারপর বলতেছে শৈবাল, তারপর বলতেছে ব্যাকটেরিয়া, ভাইরাস। ভাইরাস, ভাইরাস, ভাইরাস। হ্যাঁ, এটার সঠিক উত্তর হবে ভাইরাস। বুঝতে পারছি? এটা জি একটু জি মনে স্যার। রাখো। অকোষীয় কিন্তু শুধুমাত্র একটাই আছে, তাই না? সেটা হবে কি? ভাইরাস। এর জন্যই বললাম যে অকোষীয় কোনটা? ভাইরাস। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এককোষী আমরা কোনটা কোনটা পড়লাম এখানকার মধ্যে? স্যার ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা, অ্যামিবা। ভেরি গুড। এককোষী হলো ব্যাকটেরিয়া, অ্যামিবা এমিবা আর অ্যান্টামিবা। অ্যান্টামিবা। হ্যাঁ, আচ্ছা, এরপর আচ্ছা, তোমরা এই যে এটা একটু মনে রাখবা যে এই যে ধানের টুংরো রোগ, তারপর তামাকের যে মোজাইক রোগ, এটা কিসের কারণে হয়? ভাইরাসের কারণে হয়। এটা একটু মনে রাখবা। জি স্যার জি স্যার। আচ্ছা, ব্যাকটেরিয়া এটা তো এককোষী, তাই না? জি স্যার। এটা আমরা এখানে দেখে আসছি ব্যাকটেরিয়া এককোষী।
তো ব্যাকটেরিয়ার আকারের উপর ভিত্তি করে এদের কয় ভাগে ভাগ করা হয় বলো 4 তো? ভাগে। 4 4 ভাগে। ভাগে। হ্যাঁ, 4 ভাগে। তো আমি বললাম কক্কাস, তারপর বললাম হলো ধরো স্পাইরিলাম, উল্টাপাল্টা ভাবে বলতেছি। তারপর ধরো বললাম যে কমা। ব্যাসিলাস, তারপর বললাম কমা। বলো তো কোনটা কোন শেপে? কক্কাস কি হবে, গোলাকার না? গোলাকার। 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 আচ্ছা। স্পাইরিলাম কি হবে, পেঁচানো? পেঁচানো। পেঁচানো। পাছানো। আচ্ছা, ব্যাসিলাস কি হবে? দণ্ডাকার। দণ্ডাকার। আর দণ্ডাকার। আর কমা তো কমা আকৃতির, তাই না? এটা লিখলেও হবে, এটা সহজ। আচ্ছা, এখন তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে কক্কাসে কি আছে, কোন ব্যাকটেরিয়াটা আছে, সেটা হলো নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া বা নিউমোকক্কাস, এটা হলো কক্কাসে। ঠিক আছে। তারপর ব্যাসিলাসে কি, এই যে ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয়, এগুলো হলো ব্যাসিলাসের মধ্যে। তারপর কলেরা রোগ সৃষ্টি করে কোনটা? কমা। ঠিক আছে। তারপর কি আছে, স্পাইরিলাম। স্পাইরিলাম হচ্ছে ইঁদুরের কামড় থেকে যে এই জ্বর ব্যাকটেরিয়াটা হয়। আমাদের শরীরে প্রবেশ করে সেটা। এখন আমাকে বলো তো, এটা একটু মনে রাখবো তোমরা। তাহলে কক্কাসে আমরা কি পড়লাম, নিউমোকক্কাস। স্পাইরিলামে কি পড়লাম বলো তো, ইঁদুরের কামড় থেকে যেটা শরীরে প্রবেশ করতেছে। ব্যাসিলাসে কি পড়লাম বলো তো? রক্ত আমাশয়, ধনুষ্টকার, ধনুষ্টঙ্কার। রক্ত আমাশয়। আর কমা আকৃতি? কলেরা। কলেরা। আচ্ছা, তো এগুলো আমরা একটু মনে রাখবো। আর বলো তো, নিউক্লিওয়েড কি? এই যে এটা, আচ্ছা, আমি বানান মনে হয় ভুল লিখছি। নিউক্লিওয়েড এটা কি? এটা হলো এই যে তোমাদের ব্যাকটেরিয়ার মধ্যে তো তোমার এটা তো যে কোষ এককোষী হয়, কিন্তু কোষটা সুগঠিত না, নিউক্লিয়াসটা সুগঠিত না। তাহলে নিউক্লিয়াসের কোনো পর্দা থাকবে না। কি হবে তখন, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার বস্তুটা থাকবে, ডিএনএ, তো ওই নিউক্লিয়ার এটাকে বস্তুটা রক্ষা করবে। হ্যাঁ, তখন ওই ডিএনএটা বা নিউক্লিয়ার বস্তুটা কি করবে, এই প্রোটোপ্লাজমে এখানে অবস্থান করবে। তো এটাকে আমরা বলতেছি কি, নিউক্লিওয়েড। ঠিক আছে। আর এটা কিন্তু নিউক্লিয়ার বস্তু একটা, এটা ইউজুয়ালি থাকতে হলো তোমার এরকম একটা নিউক্লিয়াসের ভিতরে। কিন্তু যেহেতু নিউক্লিয়ার আবরণের ভিতরে, কিন্তু কি বলতো, আমাদের ব্যাকটেরিয়ার কোষে কোনো নিউক্লিয়াসের আবরণ না বা পর্দা এটা নাই, তাই না? ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াসের কোনো আবরণই নেই। এর জন্য এই নিউক্লিয়ার বস্তুটা প্রোটোপ্লাজমে অবস্থান করবে। সাথে কিছু এরকম বৃত্তাকার দেখবা যে অংশ দেখা যাচ্ছে, এগুলো নিউক্লিয়ার বস্তু। এটাকে কি বলতেছে, কেউ মনে আছে, বলতে পারবা? জি। প্লাসমিড। প্লাজমিড। ভেরি গুড, এটাকে বলতেছি আমরা প্লাজমিড। এখন এই ব্যাকটেরিয়ার তো একটা কোষ প্রাচীর আছে, এটা আমরা জানি। কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়, প্রোটিন লিপিড, এটাও জানি। কোশ্চেন হলো, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে আরেকটা যে আবরণ তৈরি হয়, সেটা ক্যাপসুল। কখন, হ্যাঁ, সেটা কখন তৈরি করে আর সেটাকে কি বলতেছে, তৈরি করে কখন? এটা কি সবসময় যখন, থাকবে? না স্যার, যখন নো প্রতিকূল স্যার। পরিবেশে বেঁচে থাকার জন্য মানে তখন তৈরি করে। হ্যাঁ, যখন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হবে তখন সেটা তৈরি করবে। আচ্ছা, তো এখানে এটাই ছিল কোয়েশ্চেন এগুলোর মধ্যে। আর তোমাকে, ও, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ব্যাকটেরিয়া হলো কি থাকে, ফ্লাজেলা। এটা হলো ব্যাকটেরিয়া চলাচলে সাহায্য চলাচলে করে। সাহায্য করে। হ্যাঁ, চলাচলে সাহায্য করে। তারপর আমরা আহ, এই যে ব্যাকটেরিয়া উপকারিতার মধ্যে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো বেশি করে, যে একটা তো এই যে অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করে, আর একটা হইলো তোমার এই যে নাইট্রোজেন ফিক্সেশন। হ্যাঁ, নাইট্রোজেন সংবন্ধন এইটা হইলো তোমার ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে।
ছত্রাক কি? ছত্রাকের মধ্যে আমরা মনে রাখবো হলো ক্লোরোফিল বিহীন, তার মানে এটা ক্লোরোফিল নাই। আর এটার ছত্রাক যেহেতু ক্লোরোফিল নাই, এটার দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে। বলতো কি কি? পরভোজী আর মৃতভোজী। মৃতভোজী না জীবী? দেখো তো, এই যে এখানে দেখো তো, এই যে মৃতজীবী না? মৃত দেখছো? ভোজি। এই যে স্যার এটা দেখো। মৃতভোজীও আছে, মৃতজীবীও আছে, মৃতভোজীও আছে। হ্যাঁ, মৃতভোজী আর জীবী একই আসলে। মৃতভোজী মানে কি? এই যে তোমার যে জীবগুলো থাকে, সেগুলোর যে অবশিষ্ট অংশ যে পচে যায়, সেটা থেকে সে নিয়ে সেটার অংশগুলো সে পুষ্টি হিসেবে গ্রহণ করতেছে। তার মৃতজীবী কি? এই যে মৃত বস্তু মৃত জীবের উপর নির্ভরশীল করে সে বেঁচে থাকতেছে। তার মানে কি? কিভাবে নির্ভরশীল হচ্ছে? কারণ সে এই মৃত জীব থেকে তোমার খাদ্য গ্রহণ করতেছে আলটিমেটলি। তাহলে মৃতভোজী আর মৃতজীবী দুইটা সেম। তাহলে পরভোজী আর পরজীবী এইটা কি সেম? আমাকে বলো তো। পরভোজী আর পরজীবী। স্যার পরজীবী, একই তো। আচ্ছা, পরভোজীর মধ্যে আমরা কি বলতেছি বলো তো? যে এই যে যেটা পড়তেছিলাম, শৈবাল না নাকি ছত্রাক? সরি, ছত্রাক না? ছত্রাক। এটা হবে ছত্রাক। ছত্রাক। আর পরজীবীর মধ্যে পড়ছিলাম হলো ভাইরাস। পরজীবীটা কি ছিল? তোমার তার বেঁচে থাকার জন্য, মানে জীবনের লক্ষণ, সে যে একটা জীব, তার যে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে তোমার সে কখন, তার মাস্ট অবশ্যই একটা জীব কোষে থাকতে হবে, অন্য একটা জীবের ভিতরে কোষে অবস্থান করতে হবে। কিন্তু পরভোজী কি? সে বাইরেও থাকতে পারবে, কিন্তু খাদ্যের জন্য তার অন্য একটা জীবের উপর নির্ভরশীল হতে হইতেছে। বুঝতে পারছি? পরভোজী আর পরজীবীর মধ্যে এটা একটা পার্থক্য। এর জন্য তোমার ভাইরাসকে কিন্তু পরভোজী শুধু বলে নাই, ভাইরাসকে কিন্তু পরজীবী বলছে। আলটিমেটলি এই যে পরজীবী, এরা যেটার উপর থাকতেছে, যে জীবকোষের উপর থাকতেছে, সেই জীবকোষ থেকে খাদ্য গ্রহণ করতেছে না? জি স্যার। তার মানে পরজীবীরা একই সাথে পরভোজীও হয় না? মানে খাদ্য গ্রহণ করতেছে, আরেকজনের উপর নির্ভর করতেছে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, কিন্তু সব পরভোজী কিন্তু আবার সব পরজীবী না, সেটা মনে রাখা লাগবে না। কিন্তু জাস্ট এটা মনে রাখো যে পরজীবী হলো ভাইরাস। কেন? কারণ তার জীবনের লক্ষণ প্রকাশ করতে গেলে অন্য একটা জীবকোষে থাকতে হবে, বাইরে নির্জীব কণার মতো থাকে। আর পরভোজী হলো ছত্রাক। কেন? কারণ সে খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। ঠিক আছে? ছত্রাকের এখানে মনে রাখতে হবে যে ছত্রাকের কোষ প্রাচীর, কাইটিন। তারপর ছত্রাকের উপকারিতার মধ্যে মনে রাখতে হবে এই যে প্রথম যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম, সেটা কে তৈরি করছে? আলেকজান্ডার ফ্লেমিং। আর কোথা থেকে তৈরি হয়েছে? পেনিসিলিন। এটা হলো অ্যান্টিবায়োটিকটার নাম, তাই না? পেনিসিলিন। জি স্যার। আর পেনিসিলিয়াম হলো ছত্রাকটার নাম। সেটা। তো এই যেখানে দেখবা যে নামগুলো আছে, সেগুলো একটু মার্কিং করে দিছি না, ওগুলো দেখবা, একটু মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসার চান্স অনেক বেশি। আচ্ছা, তারপর শৈবাল। শৈবাল তো রাজ্য 3, এটা তো একদম প্রথমে দেখলাম আমরা। এইটা হলো কি? ক্লোরোফিল যুক্ত, তার মানে এটা স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, শৈবাল কেন উদ্ভিদদের মধ্যে, মানে কেন উদ্ভিদ নয়? এটা পারবো না আমরা সবাই? জি স্যার। স্যার হ্যাঁ। উদ্ভিদের মতো খাদ্য তৈরি করতে পারে না, ক্লোরোফিল না, না থাকার কারণে। শৈবালে কিন্তু ক্লোরোফিল আছে। শৈবালের ক্লোরোফিল। মূল আর কাণ্ড পুরোপুরি উদ্ভিদের মতো নয়, তাই হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এটার তোমার কোশ্চেন আসতে পারে এভাবেও যে শৈবাল শৈবালের মধ্যে ক্লোরোফিল থাকা সত্ত্বেও কেন শৈবালকে উদ্ভিদের মধ্যে বিবেচনা করা হয় না? কারণ শৈবালের
মূল কাণ্ড এগুলো উদ্ভিদের মতো না। আচ্ছা, তো এই শৈবালের মধ্যে আমরা দুই ধরনের শৈবাল দেখলাম, একটা হলো কি আকার আকৃতির দিক দিয়ে, একটা হলো মাইক্রোঅ্যালগায় যেটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আর একটা হলো কেল্প যেটা বৃহৎ আকৃতির এবং সাধারণত সমুদ্রে জন্মায় এবং গড়ে কত 100 ফুটের মতো লম্বা। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে এই যে শৈবালের উপকারিতার যে কয়েকটা নাম, যে অ্যালজিন এটা হলো আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে এই যে সামুদ্রিক শৈবাল, এটা আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎস, এটা মনে রাখবো। স্পিরুলিনা, স্পিরুলিনা কি বলতো? একটা শৈবাল যা প্রোটিন সহ অন্যান্য পুষ্টি ভিটামিন উপাদান, সমৃদ্ধ। হ্যাঁ, প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ। আচ্ছা, তারপর আচ্ছা, রেড রাস্ট তৈরি করার জন্য কে দায়ী? ছত্রাক না শৈবাল। শৈবাল স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা কিন্তু আমরা একটু মনে রাখবো, এরকম কিন্তু ভুল হইতেই পারে, স্বাভাবিক, কিন্তু বেশি বেশি একটু মন প্র্যাকটিস করব, কোশ্চেন চা পাতা। বেশি বেশি দেখবো, তাহলে আমাদের মনে থাকবে। এটার জন্য কে দায়ী? শৈবাল দায়ী। রেড ডাস্ট কি? চা চা পাতার একটা পাতার রোগ একটি না? রোগ। হ্যাঁ, চা পাতার রোগ। আচ্ছা, তারপর দেখছি হলো আমরা অ্যামিবা। অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। প্রতিষ্ঠা। এরা অনেক ক্ষুদ্রাকার, এরা নিজেদের দেহের আকৃতি চেঞ্জ করতে পারে, এটা আমরা জানি। এখানে কি জিনিসটা ইম্পর্টেন্ট? এই যে ঘনপথ, ঘনপথটা কি? যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, তাই না? এটা জি একটু স্যার। ইম্পর্টেন্ট। তারপর অ্যান্টামিবা আর অ্যামিবা কাছাকাছি, এদের মধ্যে মিল কি কি? এরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, এরাও এককোষী, এদেরও নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, নিজেদের আকার আকৃতি চেঞ্জ করতে পারে। আচ্ছা, এখানকার মধ্যে এখন তোমাকে যদি বলে নিচের কোনটিতে সিস্ট দেখা যায়, সিস্ট অবস্থা কোনটির জন্য প্রযোজ্য, কি বলবা? কোনটির জন্য প্রযোজ্য? অ্যান্টামিবা। হ্যাঁ, এটা হবে কি অ্যান্টামিবা। এটা কখন? যখন প্রতিকূল পরিবেশে আসে, তখন প্রতিকূল পরিবেশে অ্যান্টামিবা একটা বাহিরে একটা শক্ত আবরণ দিয়ে নিজের দেহকে ঢেকে ফেলে, এই অবস্থাটাকে আমরা বলতেছি সিস্ট, আবরণটা না। অ্যান্টামিবা আর অ্যামিবার মধ্যে মূল পার্থক্য কোথায়? এদের আবাস। আবাস। অ্যামিবা আর অ্যান্টামিবা, এদের মূল পার্থক্য হলো আবাস। অ্যামিবার ক্ষেত্রে আবাস কি বলতো? ওই যে স্বাদু পানি, মিঠা পানি, তারপর স্যাঁতসেঁতে মাটি, এইসব। আর অ্যান্টামিবা কোথায় থাকে? এই যে বিভিন্ন জীবদেহের মানুষের অংশ। দেহে। হ্যাঁ, মানুষের দেহ, ওই যে অথবা দেখো এই যে কি বলছে, বানর জাতীয় ইঁদুর, প্রাণী, শূকর, বিড়াল। কুকুরের হ্যাঁ, দেহে থাকে। তার মানে বিভিন্ন জীবের ভেতর আন্তরিক পরজীবী হিসেবে বসবাস করে, আন্তরিক পরজীবী হিসেবে বসবাস করে। তো অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরিলেশন কি? এই স্পোর তোমার যে বিভাজিত হয় একটা থেকে অনেকগুলা খণ্ডে, সেটা কি কি বলতে? স্পোরিলেশন। আচ্ছা, বাকিগুলা তোমার একটু নর্মাল, এমনি মনে রাখতে পারবা একবার দেখলেই। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যা যা দাগাই দিছি ওগুলা তোমরা জাস্ট একটু মনে রাখবা, যা যা বলে দিছি। কারো কি এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই।